আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ আজকে। তো তোমরা জানো আমি প্রাইভেট মেডিকেল নিয়ে প্রায় 100-র উপরে কন্টেন্ট তৈরি করেছি, লেকচার দিয়েছি অজস্র ঘন্টা এগুলি। তো আজকে যে বিষয় নিয়ে তৈরি করবো সেটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের মাইগ্রেশন নিয়ে আজকে ভিডিও তৈরি করবো। আমার ভিডিওগুলি কিন্তু সব ধরনের মানুষরাই দেখে। তো আজকে যখন কলেজে আমি ছিলাম তো এক প্রফেসর প্রফেসর ডাক্তার AK মুশারফ স্যার কল দিয়েছিল। উনি পিজি হসপিটালে আছে মেডিসিন ডিপার্টমেন্টে, এমনকি ল্যাবেটেও কিন্তু উনি বসে। তো ল্যাবেটেও কিন্তু উনি পেশেন্ট থেকে। তো বিষয় হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আমি স্যারকে উৎসর্গ করলাম। তো মোটিভেশন পেলাম অনেক, স্যার অনেক গুণগান গেল আমার। তো উনিও নিয়মিত আমার ভিডিও দেখে। তো বিষয় হচ্ছে যে স্যারের ছেলে এবার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, কিন্তু দ্বিতীয় মাইগ্রেশন করছিল তখন কিন্তু ওর পরিবর্তন হয়নি, ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়ে গেল। তো এখন এই মাইগ্রেশন নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে সরকারি কলেজের অলরেডি প্রথম মাইগ্রেশন দ্বিতীয় মাইগ্রেশন হয়ে গেছে। আর এটা বলে রাখি যে মাইগ্রেশনের রেজাল্টের সাথে কিন্তু তোমাদের যে ওয়েটিং লিস্ট আছে ওইটা কিন্তু প্রকাশ করে। তো মাইগ্রেশন যখন হবে তখন তোমাদের যারা ওয়েটিং আছে ওয়েটিং থেকেও কিন্তু টানবে। তো প্রথম আর দ্বিতীয় মাইগ্রেশন হয়ে গেছে। প্রথম মাইগ্রেশন থেকে আমরা দেখলাম যে 173 জন চান্স পেয়েছে। দ্বিতীয় মাইগ্রেশন থেকে আমরা দেখলাম যে ওয়েটিং থেকে দেখলাম যে আমরা 32 জন চান্স পেয়েছে। আর মাইগ্রেশন কিন্তু শত জনের হয়েছে, বুঝতে পারছো, বিভিন্ন মেডিকেল কলেজে। তো তৃতীয় মাইগ্রেশন হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এমনকি চতুর্থ মাইগ্রেশনও হবে, বুঝছো, কিন্তু এগুলো একটু সময় লাগবে, বুঝতে পারছো। কারণ মাইগ্রেশন জিনিসটা কি? মাইগ্রেশন জিনিসটা হচ্ছে তোমার এখন একটা সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে, তুমি চাচ্ছ যে আরো উপর লেভেলের মেডিকেল কলেজে যাওয়ার জন্য, অথবা নিচের লেভেলের যাওয়ার জন্য, অথবা তুমি তোমার সুবিধার মেডিকেল কলেজে যাওয়ার জন্য, অথবা তোমার নিজ জেলা মেডিকেল কলেজে যাওয়ার জন্য চাচ্ছ। হ্যাঁ, এই জিনিসটাই মাইগ্রেশন, বুঝতে পারছো। তো দ্বিতীয় মাইগ্রেশন, অনেকের মাইগ্রেশন হয়েছে, অনেকের হয়নি আবেদন করার পরও। তোমাদের করণীয় কি? হ্যাঁ, তোমাদের করণীয় আছে। তৃতীয় মাইগ্রেশন যখন চালু করবে অনলাইনে, এটা dgme.teletalk.com ওয়েবসাইটে, ওইখানে কিন্তু গভ মাইগ্রেশন অপশন আছে, ওইখান থেকে তুমি আবেদন করে কিন্তু আবেদন করতে পারবা। কিন্তু এখন ওইটা আবেদন করলে দেখবে যে টাইম ইজ ওভার, বুঝতে পারছো। তো তৃতীয় মাইগ্রেশনটা কখন হতে পারে, কিভাবে করবা, এটা সম্পর্কে আমি একটু কথা বলি। দেখো, অলরেডি দ্বিতীয় মাইগ্রেশন হয়ে গেছে, ওদের ভর্তি নিয়ে নিছে। যাদের মাইগ্রেশন হয়েছে ওরাও ভর্তি হয়ে গেছে, অথবা যাদের হয়নি ওদের যে মেডিকেল কলেজ আছে ওই মেডিকেল কলেজেই থাকতে হবে। এখন মাইগ্রেশন হবে কি হবে না এটা নির্ভরশীল করে তুমি যে মেডিকেল কলেজে যেতে চাচ্ছ, ওই মেডিকেল কলেজে যে সব স্টুডেন্টরা ভর্তি হয়েছে ওই মেডিকেল কলেজে সিট যদি ফাঁকা হয় তখন এনে তোমার মাইগ্রেশন হবে, অথবা তুমি যাওয়ার সুযোগ পাবা, বুঝতে পারছো। তো সিট ফাঁকা কিভাবে হবে? ওই মেডিকেল কলেজ থেকে অনেকে অন্য মেডিকেল কলেজে যেতে চাইবে, ওই হিসাবে কিন্তু মাইগ্রেশন মোটামুটি হয়, এটাই প্রসিডিউর। তার ওয়েটিং থেকে কিভাবে ঢুকতেছে? ওয়েটিং থেকে ঢুকার নিয়মটা হচ্ছে, যদি কেউ ভর্তি বাতিল করে, যদি ভর্তি না হয় তখন একদমই সিট ফাঁকা হচ্ছে, তখন হচ্ছে ওয়েটিং থেকে শেষের মেডিকেলগুলি যেগুলি আছে 5-6টা, ওইগুলিতে তোমাকে ওয়েটিং থেকে টানবে, বুঝতে পারছো। ওয়েটিং মাইগ্রেশন হিসাব, ওয়েটিং এর হিসাব কিন্তু একই সিস্টেম। সিট ফাঁকা থাকলে তোমাকে নিবে, ফাঁকা না থাকলে নিবে না। তো তৃতীয় মাইগ্রেশন তোমার কবে হতে পারে? তৃতীয় মাইগ্রেশনটা দেখো আমার ধারণা মতে একটু দেরিতে হবে, কেননা সিট তো ফাঁকা থাকতে হবে, বুঝছো না। সিট ফাঁকা থাকলে না তারপরে চালু করবে, অ্যাক্টিভ করবে, বুঝছো। এটা যখন ওনারা কর্তৃপক্ষ মনে করবে, স্বাস্থ্য দপ্তর, তখন হচ্ছে চালু করবে। তবে অলরেডি দেখো বুয়েটের একদম হয়ে গেছে, কুয়েটের একদম হয়ে গেছে, কৃষির একদম হয়ে গেছে, তারপরে শুধু বাকি আছে গুচ্ছ ভার্সিটি অ্যাডমিশন। তো অলরেডি কিন্তু অনেকগুলো অ্যাডমিশন হয়ে গেছে, ওদের ভর্তি ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, এমনকি ভর্তি অনেকে হয়ে যাবে। তো যাদের মেডিকেলের চান্স হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটিতে চলে যাবে, তখন কিন্তু একটা হিউজ পরিমাণ সিট ফাঁকা হবে। 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, বুঝতে পারছো। সিট ফাঁকা হলে, সিট ফাঁকা হচ্ছে ডিএমসি থেকে চলে যাবে অনেকে, সলিমুল্লাহ থেকে অনেকে চলে যাবে, তারপরে সোরাদ্দি থেকে চলে যাবে, মুগদা থেকে চলে যাবে, এবার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেকে ভর্তি ক্যান্সেল করে কি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। তখন সিট ফাঁকা হচ্ছে, তখন তুমি তোমার মাইগ্রেশনটা তখন করলে তোমার আসার সম্ভাবনা আছে, এমনকি ওয়েটিং থেকে তখন আসবে। বিশ্বরেসি হিসাবটা এটাই মূল হিসাব, বুঝতে পারছো। তো মাইগ্রেশনটা কবে চালু হতে পারে? ধরো আমার ধারণা মতে, আমার আইডিয়া মতে, এটা তো সঠিকভাবে কোনো নোটিশ লেগে থাকে না স্বাস্থ্য দপ্তরে, এগুলি আমার ধারণা মতে মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে হয়তো একটা কিছু জানা যাবে, অথবা মাইগ্রেশনটা চালু হতে পারে। তখন অনেকে ভার্সিটি চলে যাবে, তখন তৃতীয় মাইগ্রেশন দিবে, তৃতীয় মাইগ্রেশনে আবেদন সুযোগ দিবে, তখন আবেদন করবা। অথবা তোমার আবার ওয়েটিং থেকে অনেকে ঢুকাবে যখন সিট ফাঁকা হবে অনেকগুলি। তো এ হচ্ছে কাহিনী, বুঝতে পারছো। তারপর চতুর্থ মাইগ্রেশন কখন হবে? চতুর্থটা দেরি আছে বাবা,
ওইটা কুরবানি ঈদের পরে যখন ক্লাসটা শুরু হবে তখন দেখবে যে আরও অনেকে ক্লাস পড়ার পরে ভর্তি বাতিল করবে, ভর্তি হবে না, কিছু সিট ফাঁকা থাকবে, তখন চতুর্থ মাইগ্রেশন চালু করবে। চতুর্থ মাইগ্রেশন এমনকি ওয়েটিং লিস্ট তখন দিবে। গতবার কিন্তু 1 মাস ক্লাস হওয়ার পরে কিন্তু ওই চতুর্থ মাইগ্রেশনটা দিতে চাচ্ছিল না, যেহেতু 4টা মাইগ্রেশন দেওয়ার নিয়ম আছে এমনকি 4টা ওয়েটিং লিস্ট, তখন চতুর্থটা আমরা লেখালেখি করছি ভার্চুয়ালে। তখন কিন্তু ওনারা চাপের মধ্যে পড়া মোটামুটি 70-80টার মতো সিট ফাঁকা ছিল, তখন কিন্তু চতুর্থ মাইগ্রেশন দিছে, এমনকি চতুর্থ ওয়েটিং মানে লিস্ট দিছে, বুঝতে পারছো? এবারও দিবে এগুলি। প্রথম আর দ্বিতীয়টা দ্রুত দিয়ে দেই, তৃতীয়টা হচ্ছে তোমার একটু, তৃতীয় চতুর্থটা একটু সময় লাগে, বুঝতে পারছো? আর ক্লাস কবে শুরু হবে ওই স্যারের কাছ থেকে জানতে পারছি যে স্বাস্থ্য দপ্তর যিনি প্রধান উপদেষ্টা আছে ইয়াসমিন ম্যাম, ডাক্তার ইয়াসমিন ম্যামের কাছে উনি স্যার জানতে পারছে। ইয়াসমিন ম্যাম বলছে আমরা ক্লাস মূলত কুরবানি ঈদের আগে কিছু ক্লাস হতে পারে, কুরবানি ঈদের ধরো মানে এই মে মাসের মানে 3য় সপ্তাহে ক্লাস শুরু হয়ে যেতে পারে, নোটিশ দিয়ে দিবে, ক্লাস শুরুর আগে নোটিশ দিয়ে দিবে, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে নোটিশ যখন দিয়ে দিবে তখন সরকারি ক্লাস শুরু হয়ে যাবে, বেসরকারি তো ক্লাস শুরু হয়ে যাবে, ওরিয়েন্টেশন এগুলি করবে। তখন ক্লাস শুরু হওয়ার পরে তোমার দেখা গেছে যে তখনও তোমার অনেক মানে মাইগ্রেশন অপশনটা মানে ক্লাস ঈদের আগে কিছু ক্লাস হতে পারে, ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ তো ক্লাস হতে পারে, তারপরে ঈদের ছুটি দিয়ে দেবে। ঈদ যেহেতু 6 মানে জুনে মূলত কুরবানি ঈদের পর থেকে একাডেমিক ক্লাস সব ঠিকঠাক মতো হবে, আর প্রাইভেটও তখনই হতে পারে, বুঝতে পারছো? ক্লাসে একটা নোটিশও দিবে আলাদাভাবে। তো আর মাইগ্রেশন জিনিসটা অনেক ফ্যাক্টর কাজ করে, যেমন আমার একটা স্যারের যে সমস্যা দেখলাম, উনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ওনার স্যারের যে চান্স পাইছে মাইগ্রেশন মুগদা মেডিকেল কলেজে রাখছিল, কিন্তু মুগদাতে হয়নি, অথচ ওই ওনার পজিশন সম্ভবত 2400 মতো ছিল ওই সেলের পজিশন, স্যারের সেলের, তো কিন্তু মুগদাতে হয়নি। কিন্তু এর চেয়ে কম পজিশন দূর থেকেও কিন্তু মুগদাতে চান্স পেয়েছে। তো এটা কিভাবে হলো? এটা 2টা ফ্যাক্টর আমি মনে করি, এখানে 2টা ফ্যাক্টর কাজ করবে। এক, যে মেয়েটা ওর থেকে দূরে পজিশন থাকা সত্ত্বেও মুগদাতে ময়মনসিংহ থেকে চলে গেছে অথবা অন্য মেডিকেল কলেজ থেকে, কিন্তু ওর ভালো পজিশন থাকা সত্ত্বেও কেন হয়নি? 2টা ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে মেয়েদের 60% মতো গুরুত্ব দেওয়া হয়, এরকম কিছু একটা 2 বছর আগে একটা জিনিস জারি হয়েছিল, যে মানে মেয়েদের একটু গুরুত্বটা বেশি দেওয়া হয় কি চান্সের ক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রে সুবিধা দেওয়া হয় মেয়েদের একটু, হতে পারে ওই সুবিধার জন্য ওই মেয়ে মুগদাতে আইসা পড়ছে দূরে থাকা পজিশন থাকা সত্ত্বেও। অথবা এখানে আরেকটা ফ্যাক্টর দেখবে যে মাইগ্রেশন যে করবে ওর পজিশনটা দেখবে, ওর স্কোর দেখবে, টেস্ট স্কোর, ও মেডিকেল অ্যাডমিশনে কত পেয়েছে, এমনকি কত নেগেটিভ মার্ক আছে, ওইগুলি দেখবে, বুঝতে পারছো? এই জিনিসগুলো দেখে রেখে যাচাই করে কিন্তু মাইগ্রেশনটা সফটওয়্যারে এটা দিয়ে দেয়, বুঝতে পারছো? এটা হচ্ছে মেন প্রসিডিউর, মেন প্রসেস, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মাইগ্রেশন হলে তখন তুমি ওই কলেজে নির্দিষ্ট সময় ভর্তি হতে হবে, ভর্তি না হলে কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, বুঝছো? এটা কিন্তু আর কোনো কিছু পরবর্তীতে কোনো কিছু করতে পারবে না, এটা হচ্ছে বলে রাখি। তখন এটা সেন্সিটিভ বিষয়, এগুলি জানা থাকতে হবে, ওয়েবসাইটে চেক দিতে হবে যাদের মাইগ্রেশন, এই যে দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট দিচ্ছে অনেকে হয়তো জানে নয় যে মাইগ্রেশন হয়েছে, তখন কিন্তু যে কলেজ আছে ওই কলেজে ভর্তি ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, ওই কলেজে পরে যেতে পারবে না নির্দিষ্ট যে সময় দিচ্ছে। আমি এগুলো ভিডিও তাকে বলে দিচ্ছি, ওই সময় যারা যারা হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের মাইগ্রেশন অথবা ওয়েটিং লিস্ট আছে তারাও। আরেকটা বিষয়, ওয়েটিং থেকে কয়েক হাজার পর্যন্ত টানতে পারে। ওয়েটিং থেকে দেখো গতবার সম্ভবত 5552 পর্যন্ত টানছে, আর অলরেডি আমরা এবছর দেখছি যে দ্বিতীয় আবেদন পর্যন্ত টানছে 5360 পর্যন্ত গেছে। সুতরাং যেহেতু যদি তোমার 200-300 সিট ফাঁকা হয়, যদি অনেকে ভর্তি ক্যান্সেল করবে, ফলে কিন্তু সিরিয়ালটা কিন্তু 5500 পর্যন্ত যেতে পারে, আমরা কিছু না, আমার ধারণা মতে যেতে পারে, বুঝছো? আমরা কিছু না, ইনশাল্লাহ আশা করি যেতে পারে। অনেকের হয়রানি টেনশনে আছে, অনেকে সরকারি মেডিকেলে চান্স হয়নি। 5361 যে আঙ্কেল, উনি আমাকে কল দিছিল, তারপরে 5380 এরকম ওকে একজন নক দিছে, তারপরে 5403, 5418, 5414, 5400 থেকে নিয়ে 500 মধ্যে সিরিয়াল, এরকম অজস্র জনের কিন্তু অভিভাবক স্টুডেন্ট কিন্তু আমাকে নক দিছে যে ওদের হবে কি হবে না। ইনশাল্লাহ ওদের হবে, ইনশাল্লাহ, বুঝতে পারছো? একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তৃতীয় মাইগ্রেশন থেকে হয়ে যাবে, চতুর্থ মাইগ্রেশন থেকে ইনশাল্লাহ পাবা, এটা মোটামুটি নিশ্চিত থাকো, বুঝতে পারছো? তো সরকারি মেডিকেল কলেজ নিয়ে কন্টেন্ট তৈরি করি না, আজকে কন্টেন্ট তৈরি করলাম, স্যারের অনুপ্রেরণা পাইলাম, অনেক ভালো লাগলো যে আমার ভিডিও নিয়মিত দেখে। আমি জানতাম না যে সরকারি কলেজের স্টুডেন্ট অভিভাবকরা যে আমার ভিডিও দেখে, এটা আমিও জানতাম না, কিন্তু অজস্রজন দেখে, বুঝছো? সবাই মোটামুটি দেখে। আর প্রাইভেট মেডিকেল কলেজ যারা, তারা তো মোটামুটি যারা এবার ভর্তি পাবে সবাই আমার ভিডিও দেখো জানি। আর আজকে আজকে 20 এপ্রিল, আজকে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির লাস্ট ডেট, ভর্তি আজকে শেষ হয়ে যাবে। পরবর্তীতে এগুলি ধাপে ধাপে ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্টটা ধরে রাখো, 25 এপ্রিলের মধ্যে ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দিবে। তারপরে হচ্ছে তোমার আস্তে আস্তে তোমার ওয়েটিং লিস্ট দিবে কয়েকটা, তারপরে ওয়েটিং লিস্ট দেওয়ার পরে সিট ফাঁকা থাকা সত্ত্বেও দ্বিতীয় সার্কুলার ছাড়বে, তখন দ্বিতীয় সার্কুলার আবেদন করতে পারবে। প্রাইভেটে প্রচুর সিট ফাঁকা থাকবে, এটা ধরে রাখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার অনেকে সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে,
তখন অনেকে কি করবে, শেষের মেডিকেল কলেজে চান্স আছে তখন ওরা ভর্তি ক্যান্সেল করে কি করে এই ইয়াতে এসে পড়বে কিনা তোমার প্রাইভেট মেডিকেল কলেজে টপগুলিতে এসে পড়তে হবে। যেমন কালকে আমার একটা স্টুডেন্টের এনাম মেডিকেল কলেজে চান্স আছে, এখন ওর কিন্তু মাইগ্রেশনের তৃতীয় মাইগ্রেশন কিন্তু ইনশাল্লাহ ওর নীলফামারী, নেত্রকোনা, মাগুরা, তারপরে হবিগঞ্জ, তারপরে তোমার এই সুনামগঞ্জ, এগুলিতে কিন্তু ওর চান্স হবে ইনশাল্লাহ। তারপর পরামর্শ চলে যে ভাই এখন কি করতে পারি, তো ওইগুলি থেকে হাজার গুণ ভালো এনাম অথবা প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলি ভালো লেভেলের মানে মানের আছে ওগুলো অনেক ভালো। তারপরে সরকারি মেডিকেল কলেজ তো সরকারি, এটা নিয়ে কোনো দরাবাধা নাই, এটা মোটামুটি ঠিকই থাকবে বুঝছো। এই ছিল তো, মাইগ্রেশন করতে পারো, সমস্যা নাই। কেউ তো যেটা পেয়ে সেটা থাকে, মানে পেয়েও তো কেউ সন্তুষ্ট থাকে না, হতো না, জগতের নিয়ম এটা। প্রাইভেট মেডিকেল কলেজে বা না হলেও 90% মাইগ্রেশন করতেছে, হচ্ছে মাইগ্রেশন, বুঝতে পারছো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমার সেমিফাইনাল খেলা আছে আজকে, খেলতে যাবো, জিতলে ইনশাল্লাহ ফাইনালে চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।